করে রাজনীতির এই পট পরিবর্তন কেন? কি মনে হচ্ছে, মুখ্যমন্ত্রী কি তাহলে সরাসরি নিশানা করছেন সনাতনীদের? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন ওসমান মল্লিক, তিনি সমাজকর্মী এবং আইন বিশেষজ্ঞ। নমস্কার আপনাকে ক্লাউড নেটওয়ার্কে। এই যে হঠাৎ করে একটা রাজনীতির পট পরিবর্তন মনে হচ্ছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে সনাতনীদের একদম নিশানা করছেন, কি বলবেন? মানে এখন নির্বাচন চলছে, পঞ্চম ফেজ চলে গেছে, এই পঞ্চম ফেজের মধ্যে এইভাবে একটি ধর্মকে এইভাবে নিশানা করা, কি বলবেন আপনি? এটা তো একেবারেই ঠিক না। কারণ পশ্চিমবঙ্গ যে ধরনের রাজ্য, তার যে একটা বিপুল ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য তো এই সরকারের আমলে ধ্বংসই হয়েছে। কিন্তু ইদানিং দেখলাম বিশেষ করে দু একদিনের মধ্যে হঠাৎ করে একটা নির্বাচনের মধ্যে কোনো একটি সম্প্রদায়কে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে, তার রামকৃষ্ণ মিশনকে এবং ভারত সেবাশ্রম সংঘকে, ইস্কনকে লক্ষ্য করে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী নিশানা করছেন। আমার মনে হয় যে তার কিছু বলার থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরাসরি সেই সমস্ত সংগঠনের কার্যালয়ে চিঠি পাঠাতে পারেন, বা তারা যদি কোনো রকম আইন ভঙ্গ করে তো তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে পারেন। কিন্তু এভাবে পাবলিক ফোরামে যদি তাদেরকে নিশানা করা হয়, এর একটা বিপদের দিক আছে। বিপদের দিকটা কি বলি, এই ভারতবর্ষে 1982 সালে ঘটে গিয়েছিল বিজন সেতুতে একটা বিশাল বড় মানে ম্যাসাকার যাকে বলা যায়। প্রায় 17 জন আনন্দমার্গীকে সেদিন পুড়িয়ে মারা হয়েছিল, 15 জন পুরুষ, 2 জন মহিলা। তখন কিন্তু জনগণ চোখের সামনে দেখেছিল তারা দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার পরবর্তীকালে সেই যে 17 জন মারা গেল তার কোনো তদন্ত হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, ক্ষমতায় এসে একটা কমিশনও গঠন করেছেন, সেই কমিশনের রিপোর্ট বেরোয়নি। সুতরাং এভাবে যদি প্রকাশ্য মঞ্চ থেকে কোনো একজন পার্টিকুলার কোনো একজন ব্যক্তিকে বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে নিশানা করা হয়, ভবিষ্যতে যে এরকম ঘটনা ঘটবে না তা কিন্তু বলা যায় না। কারণ পশ্চিমবঙ্গের এই ইতিহাস আছে। সেই দিক থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীরা না বললেই পারতেন। তার যদি কিছু বলার থাকতো তিনি সরাসরি রামকৃষ্ণ মিশনের যে হেডকোয়ার্টার্স, ভারত সেবাশ্রমের হেডকোয়ার্টার্সকে বলতে পারতেন। কেননা এর একটা বিপুল প্রতিক্রিয়া আছে। আমরা সাধারণ মানুষ কারো যদি নাম ধরে কিছু একটা বলি, তাতে খুব একটা সেই মানুষটা যায় আসে না। কিন্তু যখন মুখ্যমন্ত্রী বলেন, তিনি পুলিশ মন্ত্রীও বটে, তার একটা বিপুল প্রতিক্রিয়া থাকে। তিনি শুধু পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী না, তিনি একটি দলের কর্ণধার, বিপুল সমর্থক তার। সুতরাং তাদের কাছে কি বার্তা যাবে? এ তো মানে হাইনার মুখে বা বাঘের মুখে একজনকে ছেড়ে দেওয়া, এটা একদমই কাঙ্ক্ষিত নয়। কি মনে হয় এইভাবে কি তিনি নিজেও বলেছেন আমি ধর্মের বিভাজন করি না, কিন্তু যেভাবে একটি ধর্মকে তিনি আক্রমণ করলেন, তাহলে কি এই ধর্মের বিভাজন হবে? কারণ প্রচুর সমর্থক, এবং আমরা জানি যে কিভাবে একজনের নাম নিয়ে, পার্টিকুলার একটি মানে সাধুর নাম নিয়ে, তিনি কার্তিক মহারাজ, তার নাম নিয়ে তিনি উল্লেখ করেন, এবং তিনি এও বলেন যে সব সাধু সাধু নয়। তাহলে তিনি কি মিন করতে চাইছেন? যে অনেকেই যারা সাধু নয় বলে তিনি ইঙ্গিত করছেন, তারা কি তাহলে তারা কি ভণ্ড? এই প্রশ্নও কিন্তু উঠছে, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন বটে যে তিনি ধর্মের বিভাজন করতে চান না, কিন্তু আমরা তার ক্ষমতা আসার পর থেকেই দেখেছি তিনি সেটা দিয়েই শুরু করেছেন। এই রাজ্যে কখনো ইমামরা গিয়ে বলেনি আমাদের ভাতা দাও, কিন্তু তিনিই প্রথম মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি এসে বললেন যে আমি এই কয়েক হাজার ইমামকে মাসিক ভাতা দেব। কোথা থেকে দেব? সরকারি কোষাগার থেকে। সেটি যখন হাইকোর্টে নাকচ হয়ে গেল, তিনি ঠিক করলেন যে তিনি ঘুরপথে ভাতা দেবেন। ঘুরপথে মানে তিনি ওয়াকফ বোর্ডকে টাকা দেবেন, ওয়াকফ বোর্ড তারপর ইমামদের ভাতা দেবে। তাহলে জনগণের কাছে কী রইল? যে ওয়াকফ বোর্ড তাদেরকে ভাতা দিচ্ছে। কিন্তু ঘটনা কি তাই? টাকাটা কে দিচ্ছে? সরকার ওয়াকফ বোর্ডকে টাকা দিচ্ছে, তবেই না ভাতা দিচ্ছে। সেটা নিয়ে যখন প্রবল জনতা হলো, তিনি বলেন কি তাহলে আমি কিছু পুরোহিতকেও ভাতা দেবো। তারপরে কিছুদিন পর বলেন যে আমি দুর্গাপুজোতেও ভাতা দেবো, মানে দান করবো যাতে তারা সুষ্ঠুভাবে পুজো করতে। কিন্তু এটা তো একটা প্রশাসনের কাজ নয়, প্রশাসনে অনেক কাজ রয়েছে। যাই হোক, তিনি প্রথম থেকে তিনি কিন্তু এই যে একটা ধর্মীয় বিভাজন বা মেরুকরণ, এটা করার মানে সচেতনভাবে করতেন। বিভিন্ন ঈদের অনুষ্ঠানে যাওয়া এবং সেখানে রাজনৈতিক বক্তৃতা দেওয়া, এটা তো তার কাজ না, এটা তার কাজের মধ্যেই পড়ে না। কিন্তু তিনি সেগুলো করছেন এবং সরাসরিভাবে করছেন, বেপরোয়াভাবে করছেন। এক্ষেত্রেও তিনি যখন নিশানা করছেন, মানে কোনো একটি জনগোষ্ঠী, বিশেষ হিন্দু জনগোষ্ঠীকে, এবং যে মহারাজ বলেন কার্তিক মহারাজকে নিশানা করছেন, ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশনকেও নিশানা করছেন। বিপরীতে তার একটি ইচ্ছা যে তিনি বিপরীতে যারা রয়েছে, অর্থাৎ অন্য সম্প্রদায় যারা রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি ভোট সুসংগত করতে চাইছেন। কিন্তু আমার মনে হয় না এটা ঠিক পন্থা। কি বলছেন? তার মানে ভোটের রাজনীতি বা ভোট ব্যাংকের জন্যই কি এই হিন্দু মুসলিম বিরোধীচারণ বা এই ধরনের মন্তব্য ঠিক নির্বাচন চলাকালীন? 100% ঠিক।
তিনি ভোটের মেরুকরণ করার জন্য বিশেষ করে তিনি জেনে গেছেন। নিজে হিন্দু, তিনি নিজে হিন্দু হয়ে কি করে হিন্দু ধর্মকে আঘাত করতে পারেন? এটা দেখুন, ব্যক্তি হিন্দুর ব্যাপার নয়, এখানে তার যেটা ব্যাপার তার ক্ষমতায় টিকে থাকাটাই ব্যাপার। আমার মনে হয় তিনি যদি মনে করেন আরও কিছু ধ্বংস করলে তার মুখ্যমন্ত্রীতে থাকা মসৃণ হবে, তিনি সেটাই করবেন। সুতরাং তিনি হিন্দু কি হিন্দু নন, মুসলিম কি মুসলিম, ওটা কোনো বিচার্য বিষয়ই নয়। তার যে কর্মপন্থা, তার যে কর্মনীতি সেটাই বিবেচ্য। সেই কর্মপন্থায় তিনি কিন্তু এর বিপরীতে যেটা করতে চাইছেন, যে মুসলিম ভোট সুসংগত করতে চাইছেন, কিন্তু তিনি ভুলে গেছেন রামকৃষ্ণ মিশন এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রচুর মুসলিম ছেলে পড়ে, অনেক মুসলিম ছেলে ভালো ভালো রেজাল্ট করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা মানে কলেজে পড়াচ্ছে। আর আমি ব্যক্তিগতভাবে আমি সেকুলার হিউম্যানিস্ট, আমার প্রাতিষ্ঠানিক ধর্মে কোনো বিশ্বাস নেই, তবু আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম যে কাজগুলো করছে, যে সেবামূলক কাজ করে মানুষের উপকারের জন্য, তাকে আমাকে নমস্কার করা ছাড়া আমার কোনো জায়গা নেই, আমাকে করতেই হবে, সেই শ্রদ্ধার আসনে আমি তাদেরকে রেখেছি। তাই এইভাবে নিশানা করাটা আমার মনে হয় শিক্ষিত মুসলমান মোটামুটিভাবে যারা বোঝে তারাও এটাকে ভালোভাবে নেবেন না। একদম সরাসরি তিনি কার্তিক মহারাজকে আক্রমণ করেছেন এবং তিনি সেটার ক্লারিফিকেশনও দিয়েছেন যে তিনি কিন্তু রামকৃষ্ণ মিশন বা ইস্কন বা ভারত সেবাশ্রমের বিরুদ্ধে নয় বা কোনো সংস্থার বিরুদ্ধে নয়, তিনি একজন ব্যক্তিকে তিনি আক্রমণ করে বলেছেন। এবং এই যে একজন এই কার্তিক মহারাজকে নিয়ে এত কথোপকথন, মানে তিনিও গেছেন আদালতের দ্বারস্থ হয়েছেন, ভারত সেবাশ্রম থেকেও চিঠি দেওয়া হয়েছে এবং আদালতের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে। এই যে মানে ভারত সেবাশ্রম ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা এসে দাঁড়ালো, কি বলবেন, কিভাবে ব্যাখ্যা দেবেন? একটুখানি বলি, এই যে বললেন আপনি যে মুখ্যমন্ত্রী বলছেন তিনি রামকৃষ্ণ মিশনের নিশানা করেননি, কিন্তু তিনি বলেছেন, আমি শুনেছি যে আমি বিবেকানন্দের বাড়িটা কিনে দিয়েছি, নিবেদিতার বাড়িটা কিনে দিয়েছি। এটা বলেন কি করে? তিনি কে? তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের করের টাকা তিনি করেছেন, তিনি নৈতিক দিক থেকে করতে বাধ্য। এটা করার সঙ্গে সঙ্গে রাজ্যের মান সম্মান বেড়েছে, তার মান সম্মান বেড়েছে, রামকৃষ্ণ মিশনের মান সম্মান বাড়েনি, নিবেদিতার মান সম্মান বাড়েনি, বিবেকানন্দের মান সম্মান বাড়েনি। এইটুকু বোধ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করি। এতে করে মনে হয় বিবেকানন্দ এবং নিবেদিতাকে অসম্মান করা হলো। যে কাজটা রাষ্ট্রে করার দায়িত্ব তিনি সেটা করেছেন, সেটা তো ফুলি ভেপিয়ে বলার দরকার নয়। দ্বিতীয় কথা বলি, যদি তার মহারাজের প্রতি, কার্তিক মহারাজের প্রতি কিছু বলারই থেকে থাকে, যদি তিনি মনে করেন যে কার্তিক মহারাজ ভোটে অবাঞ্ছিতভাবে নাক গলাচ্ছেন এবং বাধা সৃষ্টি করছেন, নিশ্চয়ই তার প্রথম দরকার ছিল মুখ্যমন্ত্রীর যে হেডকোয়ার্টার ভারত সেবাশ্রম সংঘের, সেখানে তার প্রতিবাদপত্র পাঠানো, যে আপনারা মহারাজকে সতর্ক করুন। এটা তার করা তিনি করেননি। অথবা যদি তিনি সত্যি আইন ভঙ্গ করে থাকেন, তাহলে তার নামে এফআইআর হওয়া দরকার ছিল, অভিযোগ করা দরকার ছিল, সেটাও তিনি করেন। তিনি পাবলিকলি মন্তব্য করলেন। একজন ব্যক্তি মানুষের ভিতরে যে মুখ্যমন্ত্রী নিশানা করে ফেলেন, তার পক্ষে সুস্থভাবে জীবন ধারণ করা অত্যন্ত মুশকিলের ব্যাপার হয়ে যাবে। আবারও বলেছি, এখানে কিন্তু বিজন শত্রুর মতো ঘটনা ঘটেছে, যেখানে 17 জন লোককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। কি মনে হয় তাহলে কি কোনো আর একটা সম্প্রদায়কে কোনোভাবে উস্কানি দেওয়ার একটা চেষ্টা আপনার এই মন্তব্য থেকে, বা বিগত এই দুদিনে যেভাবে আক্রমণ করা হয়েছে সনাতনীদের ওপর বা হিন্দু ধর্মের ওপর, কি মনে হয় একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার চেষ্টা? এটা তো দেখতেই পাচ্ছি। তিনি অবশ্য প্রকাশ্যে অনেক সময়তেই বলেছেন যে দুধেল গরু, তিনি একটা শব্দ, খুবই একটা আপত্তিকর শব্দ তিনি ব্যবহার করেছিলেন, যে তিনি সংখ্যালঘুদের ভোটটি চান এবং যেভাবে সংখ্যালঘুদের ভোট সুসংগত করা যায় তিনি সেটি পাওয়ার চেষ্টা করবেন। কেননা তিনি বুঝে গেছেন যে সংখ্যালঘুদের ভোট কনসলিডেট করা সম্ভব, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় রাখা উচিত মেজরিটি ভোটও আজকাল কনসলিডেট হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মেজরিটি ভোট কনসলিডেট হচ্ছে। এই মেজরিটি ভোট যদি কনসলিডেট হয়ে যায়, তখন কিন্তু সবচেয়ে বেশি সংখ্যালঘুদেরই বিপদ। তাই প্রকারান্তরে মুখ্যমন্ত্রী কিন্তু সংখ্যালঘুদেরই বিপদ রেখে আনছেন, যেটা একদমই কাম্য নয়। জলপাইগুড়িতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই মন্তব্যের পরে 3 জন দুষ্কৃতী নিয়ে রামকৃষ্ণ মিশনকে হামলা করা হয়েছে। আবার ভারত সেবাশ্রমেও একজন মহারাজের ওপরে এফআইআর করা হয়েছে। কি বলবেন তাহলে, ঠিক যে মুহূর্তে মুখ্যমন্ত্রী মন্তব্য করলেন তারপরে রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতী অ্যাটাক, কিভাবে দেখছেন? না, এর সঙ্গে হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু মুখ্যমন্ত্রী যদি এরকম কাউকে দিগে দেন বা কারো কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির বিরুদ্ধে সরাসরি এরকম বলে দেন, তাহলে দুষ্কৃতীরা আশকারা পায়, সমাজ বিরোধীরা আশকারা পায়। যে লোকটি
লক্ষ্য করছিল, তাক করেছিল যে ওই রামকৃষ্ণ মিশনের জমি দখল করব বা মহারাজদেরকে আমি একটু জব্দ করব, তাহলে এটা তাদের পক্ষে একটা বেশ সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে তারা কাজে লাগিয়েছে যে মুখ্যমন্ত্রী যখন ওদের প্রতি বিরূপ, সরকার যখন যদি ওদের প্রতি বিরূপ, তাহলে আমার তো এখনই তাদেরকে অ্যাটাক করাটাই আমার সবচেয়ে গোল্ডেন সময়। সেই জন্যই হয়েছে ঘটনাটা। আরও অনেক কিছু হতে পারে। আমি বলেছি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ। আর একটা বিষয়, প্রধানমন্ত্রী এবং যারা সমাজের বিদ্বজ্জন ইতিমধ্যেই সবাই কিন্তু এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হচ্ছেন। আরও পিছুপা হওয়ার তো কথাই নয়, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই, তিনি আরও কঠোর হচ্ছেন। এই প্রবণতা ঠিক কেন? কি মনে হয় যে এই নির্বাচন চলাকালীন এই ধরনের প্রবণতা মুখ্যমন্ত্রীর মধ্যে কেন? দেখুন, নির্বাচন গুটিয়ে আসছে, এখন যে জায়গাগুলোয় ভোট বাকি, মূলত সেটা বলা যেতে পারে মুখ্যমন্ত্রী যে দল করেন তৃণমূলেরই গড় বলা যেতে পারে, সেই জায়গাগুলোতে ভোট বাকি। তো সেই জায়গায় ভোটটাকে তার সংহত করা দরকার, এবং তার মূলত ভোট ব্যাংক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তো একটা গরিষ্ঠ সংখ্যক মানুষ তাকে ভোট দেন, হিন্দুরাও অনেকে ভোট দেন, কিন্তু মূল ভোট ব্যাংকটা তার সংখ্যালঘু সম্প্রদায়ের নিয়ে। সুতরাং তিনি মেজরিটি সম্প্রদায়ের লোক এখানে কি রেগে গেল, কি মনে করলো, তিনি কিছুই মনে করবেন না। কারণ তিনি দেখবেন বিগত বছরে যে যারা তার ভোট ব্যাংক ছিল তাদের ভোটটি তিনি সুনিশ্চিত করতে চান। ইতিমধ্যে আইএসএফ বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে, তারা কিছু ভোট কাটতে চাইছে। বামফ্রন্টের বিভিন্ন প্রার্থীরা, বিশেষ করে ইয়াং জেনারেশনও কিছু ভোট টানছে। সুতরাং মুখ্যমন্ত্রীর মাথা ব্যথা আছে। তো সেই জন্য তিনি আরও বেশি করে, আমার মনে হয় আরও যে দুদিন থাকবে, আরও তিনি হিন্দু সমাজের প্রতি ঝাঁঝালোই হয়ে উঠবেন। তিনি তো ধর্মের বিভাজন করেন না, ধর্ম নিয়ে রাজনীতিও করেন না, বারবার বলেছেন সব ধর্ম সমান। এবং বিজেপি যেহেতু হিন্দুত্বের কথা বলে, হিন্দুত্ব প্রতিষ্ঠা করার কথা বলে, বা হিন্দুত্ববাদী দল হিসাবে যেহেতু গোটা দেশে একটা চিহ্নিতকরণ তাদের চলে, সেই জায়গায় তারা তীব্র আক্রমণ করে বিজেপিতে, যেহেতু একটি নির্দিষ্ট ধর্মকে তারা এগিয়ে নিয়ে যায় বা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী তো এগুলো করেন না, তাহলে কেন আজকে তার গলায় এই সুর? দেখুন, এটা তিনি বলেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন যে সমস্ত কাজগুলি করেছেন সেগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলবাদী শক্তিকে যার পরনায় উৎসাহিত করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলবাদী শক্তিগুলো যাতে আরও বেশি শক্তি সঞ্চার করতে পারে, যাতে তারা তার ভোট ব্যাংক হিসেবে কাজ করতে পারে, লিটল বাহিনী হিসেবে কাজ করতে পারে, তিনি তার সমস্ত রকম প্রক্রিয়ায় জারি রেখেছেন। তিনি মুখে বলতে পারেন যে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু প্রকৃত ঘটনা সেটা নয়। প্রকৃত ঘটনা পুরোপুরি উল্টো। তিনি উল্টো কাজটি করেছেন। আপনাকে উদাহরণই দিলাম, ভারতবর্ষে তো কখনোই, এই পশ্চিমবঙ্গে তো কখনোই ইমামদের ভাতা দেওয়া হতো না। তিনি এটা চালু করলেন কেন? করের টাকায়। কারণ তিনি ক্ষমতা বসার সঙ্গে সঙ্গে ভেবেছিলেন যে হিন্দু ভোট শিক্ষিত লোকেরা আছে, সহনশীল, তারা, তাদের মধ্যে নানান বিভাজন আছে, সে ভোট বিভক্ত হয়ে যাবে। কিন্তু মাইনরিটি ভোটকে কনসলিডেট করা সহজ, সেই জন্য তিনি বরাবরই এটা করে এসছেন এবং করে যাবেন। আপনার কি মনে হয় এই যে ইমামদের ভাতা দেওয়া বা মাইনরিটিদের জন্য একটার পর একটা যে সুবিধা, তিনি বারবার বলেন আমি এই করেছি, আমি মাদ্রাসা করেছি, আমি আলিয়া বিশ্ববিদ্যালয়কে এইভাবে উন্নয়ন করেছি, এই করেছি, মানে উনি অনেক কিছু বলেন যে যেটা মাইনরিটিদের জন্য উন্নয়ন করেছেন, তাহলে কি তিনি করেননি? মানে এই যে আমি বলছি, এগুলো শুধুটাই কি ভোট ব্যাংকের জন্য? কি মনে হয়? দেখুন, আজকে রামমোহনের স্মৃতিচারণ হচ্ছে। রামমোহনকে আমরা স্মরণ করি কেন? রামমোহনই প্রথম সেই ব্যক্তি যিনি বড়লাটকে চিঠি লিখেছিলেন যে এদেশে মাদ্রাসা টোল শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি করতে হবে। কিন্তু সেই স্কুল ইউনিভার্সিটির কথা বললেন না, তিনি বলছেন আমি মাদ্রাসা করব। তাহলে মাদ্রাসা করার মধ্যে তো মুসলমানদের কোনো উন্নতি নেই, মুসলমানদেরকে পিছিয়ে রাখারই তিনি ব্যবস্থা করছেন। কিন্তু মুসলিম সমাজ তো এতেই খুশি, তারা ইমাম ভাতা পাচ্ছে, তাদের মাদ্রাসার গল্প শোনানো হচ্ছে, তাতেই তো তারা বছরের পর বছর যতবার নির্বাচন আসছে, পুরো নির্বাচনের ভোটের যে সংখ্যা, সেটা তো তাকে আশীর্বাদ দিচ্ছে। হ্যাঁ, তিনি সেটাই কিন্তু দেখতে হবে যে এখানে মুসলিম সমাজের যারা অগ্রগণ্য চিন্তার মানুষ, তারা কি মাদ্রাসায় পড়তে চান? তারা তো মাদ্রাসায় পড়তে চান না, তারা তো মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে। তারা চান যে মাদ্রাসার শিক্ষা নয়, মুসলমান সম্প্রদায়ের লোককে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি কিন্তু সে পথে যাচ্ছেন না, কারণ তিনি তার একটি লক্ষ্য ভোট ব্যাংক। যে কোনো প্রকারে আমাকে ক্ষমতা ধরে রাখতে হবে, তার জন্য যা যা করতে হবে তিনি করবেন, ডেলিভারেলি বলবেন সেই সমস্ত কথা। কে কি মনে করলো, মুখ্যমন্ত্রী একটা জিনিস আছে দেখেছি আমি, যে তিনি কে কি মনে করলো সব কিছুই পাত্তা দেন না। তিনি যেটা বলার তিনি বলবেন, একবার দুবার 100 বার বলে যাবেন, ভুল হোক ঠিক হোক তিনি বলে যাবেন, কারণ তার একটি লক্ষ্য, আমাকে ক্ষমতায় থাকতে হবে।
একদম শেষ একটি প্রশ্নে যাব। এই যে কার্তিক মহারাজের সাথে মুখ্যমন্ত্রীর যে বাগবিতণ্ডা এবং যে জায়গায় এসে দাঁড়িয়েছে, ভারত সেবাশ্রম থেকেও আইনি নোটিশ পাঠানো হয়েছে, কার্তিক মহারাজ নিজেও ব্যক্তিগতভাবে আইনি নোটিশ পাঠিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর এই মন্তব্য, কোথাও কি এই দুজনের বাগবিতণ্ডার মধ্যে ভারত সেবাশ্রমের যে নামটা সেটা কতটা লজ্জিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, কি মনে হয়? দেখুন, এটা তো অবশ্যই যে জনসমক্ষে একটা পাবলিক মিটিংয়ে ভারত সেবাশ্রমের নামে বা তার বিরুদ্ধে যদি কিছু বলা হয় তাতে তার কিছু তো মানহানি ঘটে বটেই। তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, বিপুল জনপ্রিয়তা তার, প্রচুর লোক তার পিছনে আছে, সুতরাং তার কাছ থেকে আমরা অনেক সংযত কথাবার্তা আশা করি। কিন্তু তিনি যেটা বললেন, যে কথাটি বললেন, তাতে করে ভারত সেবাশ্রম সংঘের ক্ষতি তো হলোই, কিন্তু আবার উল্টো দিক থেকেও দেখতে হবে ভারত সেবাশ্রম সংঘের মতো সংগঠনের একটা দীর্ঘ ইতিহাস আছে, মানুষের পাশে থাকার তাদেরকে ইতিহাস আছে। বিভিন্ন সময় বন্যায় খরায় তারা মানুষের পাশে থেকেছে, মানুষকে আশ্রয় দিয়েছে, তখন তারা কিন্তু হিন্দু মুসলিম বিচার করেনি। এমনকি যে কার্তিক মহারাজের কথা বলা হচ্ছে, তিনি মুর্শিদাবাদে বেশ কয়েকটি স্কুলের সঙ্গে যুক্ত, তাদের উন্নয়নের সঙ্গে যুক্ত, সেখানে বিভিন্ন দুর্যোগে তিনি গিয়ে দাঁড়িয়েছেন এবং তাকে প্রচুর মুসলিম ছেলেমেয়ে সেই স্কুলগুলোতে পড়ে, তিনি প্রত্যক্ষভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সাময়িকভাবে কিছুটা ভারত সেবাশ্রম সংঘের ক্ষতি হলেও, সম্মানে আঘাত লাগলেও আমার মনে হয় না সুদূর প্রসারী কোনো ক্ষতি হবে। তাহলে মুখ্যমন্ত্রী কি বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে, কি মনে হয়? মানে এটা ইন্টেনশনালি চালাচ্ছে, আপনার কি মনে? এটা তো আমি প্রথমেই থেকেই বলেছি যে মুখ্যমন্ত্রী বিভাজনের রীতিতে বিশ্বাস করেন এবং তিনি সেটা করে যাবেন, ততদিন পর্যন্ত করে যাবেন যতদিন না মেজরিটি ভোট কনসলিডেট হচ্ছে। যখন মেজরিটি ভোট কনসলিডেট হয়ে যাবে তিনি এটা আর করবেন না, তখনই একমাত্র সরে আসবেন, কিন্তু তার আগে তিনি কখনোই সরে আসবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।